আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুদি কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি কথা বলবো মূলত ধানমন্ডি 32কে কেন্দ্র করে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে, অর্থাৎ ভারত আমাদের সাথে একটু গুসা করবে, রাগ করবে এবং তার প্রেক্ষাপটে বাংলাদেশের কি কি সমস্যা হবে বা আদৌ সমস্যা হবে কিনা এই বিষয়টাকে সামনে রাখবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বর্তমান আমাদের একটি নতুন অপারেশন শুরু হয়েছে গত রাত থেকে, অপারেশন ডেভিল হান্ট বা শয়তান ধরার অপারেশন। এই অপারেশন সাকসেসফুল হওয়ার জন্য বা সফলভাবে শেষ করার জন্য কি কি কাজ করা যেতে পারে সেই বিষয়ে কিছু কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে। কয়েকদিন আগেই গত 5ই ফেব্রুয়ারি হাজার হাজার মানুষের সমাগমের ভিত্তিতে বা সেটা লাখের কাছে চলে যাবে, যেখানে সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ একীভূত হয়ে গিয়েছিল এবং যেখানে কোনো নেতৃত্বের জায়গা আমরা দেখিনি, ওখানে কোনো আলাদা কোনো নেতৃত্ব সেখানে কাজ করেনি, বরং সকলে স্বতঃস্ফূর্তভাবে গিয়েছে। যেমনভাবে 5ই আগস্ট মানুষ স্বতঃস্ফূর্তভাবে গিয়ে একটি জায়গায় আমরা মিছিল করেছিলাম, সেই 5ই আগস্টের আরেকটি ক্ষণও বোধহয় 5ই ফেব্রুয়ারিতে আমরা দেখলাম। যদিও 5ই আগস্টটা ছিল অনেক ব্যাপক সারা বাংলাদেশের সকলে, আর 5ই ফেব্রুয়ারিতে আমরা যেটা দেখলাম সেটা সীমিত পরিসরে কিছু মানুষ, তবে তাদের উদ্দীপনা এবং তাদেরও সেই উৎসাহ সেম 5ই আগস্টের মতোই আমি দেখেছি। তো এই যে 5ই ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বর বাড়ি, যেই বাড়িতে মূলত তিনি সারা জীবন থেকেছেন, রাজনীতি বা রাজনীতির পরবর্তীতে তিনি যখন রাষ্ট্রনায়ক হয়েছেন বা প্রধানমন্ত্রী হয়েছেন, টোটাল টাইমটা তিনি সরকারি কোনো ভবনে না থেকে তিনি এই ভবনেই ছিলেন, তার নিজের বাড়িতেই ছিলেন এবং এখানেই সর্বশেষ 15ই আগস্টে এক বিপ্লব বলি আর যাই বলি তার মাধ্যমে তার জীবনের অবসান ঘটে এবং এই বাড়ির ইতিহাসটা ভিন্ন নামে লেখা হয়। তো এই বাড়িটার একটা আলাদা মূল্যায়ন ছিল, এর আগেও আমরা বলেছি যে অবশ্যই ঐতিহাসিকভাবে এই বাড়িটার একটি মূল্য আছে, কারণ এই বাড়ি এখান থেকেই শেখ মুজিবকে 25শে মার্চ গ্রেফতার করা হয় এবং এই 71-এর যুদ্ধের আগ পর্যন্ত এখানেই থেকে তিনি অনেক রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন, তিনি রাজনীতি মূলত এখান থেকেই করেছেন এবং 71-এর যে যুদ্ধটা সেটা তার নামে চলেছে এটাও আমরা বলেছি। আমরা কিন্তু এই জায়গায় তাকে আমরা অস্বীকার করছি না, বরং তিনি একটি ইতিহাসের জায়গা দখল করেছিলেন। 71 পূর্ববর্তী তার আলাদা একটা মর্যাদা ছিল এই বাংলাদেশে, যদিও 71-এর পরে 72-এ যখন তিনি সরকার গঠন করেন, এরপরে 73-এর নির্বাচন, এরপরে 74-এ বাকশাল কায়েম, ক্রমান্বয়ে তিনি স্বৈরা শাসক হয়ে ওঠেন এবং জনমনে তার প্রতি একটি আক্রোশ তৈরি হয় এবং সেই আক্রোশের ফসল হিসেবে 15ই আগস্ট 75 কায়েম হয়। এবং এই 15ই আগস্ট 75-এর বিষয়ে এক একজন এক এক রকম, আওয়ামী পন্থী যারা তারা এটাকে বলতেছেন, বলতেছেন, আর অন্যদিকে সাধারণ জনগণের বেশিরভাগ মানুষ যেটা মনে করেন যে এটা একটা বিপ্লব ছিল এবং এই বিপ্লবের মাধ্যমেই মূলত শেখ মুজিবের অধ্যায় শেষ হয়েছে। তো এরপরে দীর্ঘদিন আমরা এই 32টাকে দেখেছি, পরবর্তীতে 32টা একটা জাদুঘর করা হয়েছে, সেখানে শেখ মুজিবের ব্যবহৃত সকল জিনিসপত্র এবং তার বউয়ের বা পারিবারিক সবকিছু সেখানে ছিল। তিনি যে হুক্কা খেয়েছেন, হুক্কা মানে বিড়ি যে সিগারেট ধরে যেটা দিয়ে টানতেন সেটাও এখানে ছিল। অর্থাৎ এখানে সব যন্ত্রপাতি যা কিছু তার ব্যবহার, খাট টাট চেয়ার সবকিছু এখানে ছিল, থালাবাটি প্লেট ল্যাপ তোশক সবগুলি মূলত একটা দর্শনীয় স্থান ছিল, মানুষ এখানে যাইতো, দেখে আসতো, একটা ইতিহাসে একটা দাবি ছিল। সেই ঘরটাকে মানুষ ভেঙে দিয়েছে এই 5ই ফেব্রুয়ারি। তো এই ভাঙ্গাকে কেন্দ্র করে ইন্ডিয়া কিন্তু বেশ সরগরম, তারা আগের থেকেই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছিল, বিশেষত 5ই আগস্টের পর থেকে তারা বাংলাদেশের বিরুদ্ধে এক নাগারে কথা বলতেছে। তারা ইউনূস সরকারের সাথে হঠকারিতামূলক কথা বলতেছে এবং অবমূল্যায়নমূলক কথা বলতেছে। সীমান্তে উত্তেজনা বৃদ্ধি হয়েছে, সীমান্তে তারা কোনোভাবেই আমাদেরকে ছাড় দিতে যাচ্ছে না বা অনৈতিকভাবে তারা সীমান্ত বেড়াগুলি নির্মাণ করার একটা চেষ্টা তাদেরকে আমরা দেখেছি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে মোটামুটি এই সরকারকে অসহযোগিতা করার যতগুলি লক্ষণ, যতগুলি প্রেক্ষাপট, প্রত্যেকটা জায়গায় তারা তাদের মতো করে কাজ করেছেন। সেই কারণে আমরা বলতে পারি যে এই ভারত সরকার বাংলাদেশের প্রতি একটি নাকশ ছিল শেখ হাসিনার বিদায়ের পরে। তো
তো স্বভাবতই এই 32 নম্বর ভাঙার পরে তারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন একেবারেই অনিমেয় ছিল, কিন্তু সেই কথাটা কতটুকু যাবেন সেই বিষয়টা নিয়েই মূলত আমি দু একটি কথা বলে এই পর্বটা শেষ করে দেব। সেটা হচ্ছে তারা এই বাড়িটি নিয়ে প্রথমত কেন কথা বলতেছেন। এই বাড়িটি একটা ইট কোঠার দালান, এতটুকুই তো। এই দালানের বাহিরে আর তো কিছু না। হ্যাঁ, আমাদের বাঙালিদের কাছে, বাংলাদেশিদের কাছে হয়তো এটার আলাদা একটা মর্যাদা রয়েছে, আলাদা একটা মর্তবা রয়েছে। এই বাড়িটি অবশ্যই সংরক্ষিত থাকা একটা আলাদা একটা গুরুত্ব বহন করত। এটাকে প্রয়োজনে আমরা মডিফাই করে সেখানে স্বৈরাচারের একটি স্থাপন করতে পারতাম, যে এটা স্বৈরাচারের একটা জায়গা, সেভাবে আমরা ট্রিট করতে পারতাম। সেটা ভিন্ন বিষয়, ভিন্ন আলোচনা। এক একজন এক এক মতামত দিবেন। কেউ বলতেছেন এটা স্বৈরাচারের আতুর ঘর, এটাকে ভেঙে দেওয়া ভালো। আবার কেউ কেউ বলতেছেন এই স্বৈরাচারের আতুর ঘরটাকে জিয়ে রেখেই বরং এটাকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করা যেত, যে এইটাই স্বৈরাচারের আতুর ঘর, এটা তোমরা দেখো, এখান থেকে এই অঘটনগুলি ঘটানো হয়েছে। ওইখানেই জাদুঘর রেখে জাদুঘর বরং ঢেলে সাজানো যেতে পারতো, যে এই শেখ হাসিনা এবং শেখ মুজিব তাদের জীবদ্দশায় কি কি কাজ করেছে, কি কি খারাপ কাজ করেছে, এই খারাপগুলি একটা চার্ট সেখানে টানানো যেতে পারতো, এবং দর্শনার্থীরা ওই তাদের ছবি দেখার সাথে সাথে এই বিষয়গুলি সম্পর্কে অবহিত হইতেন এবং পরবর্তীতে তারা একটা মন্তব্য করতে পারতো। এই বিষয়টা রাখা যেতে পারতো, সেটা ভিন্ন আলাপ। এটা আমাদের বাংলাদেশি যারা আছি, আমরা বাংলা ভাষাভাষী যারা আছি, আমরা সেটা নিয়ে বিতর্ক করবো। আমাদের দেশের সম্পদ কিভাবে করব, কোনটা রাখবো কোনটা রাখবো না, এটা টোটালি আমাদের অভ্যন্তরীণ বিষয়। এইটা নিয়ে নাক গলানোর ইন্ডিয়ার কোনো কিছুই নেই, তারপরে তারা নাক গলাচ্ছে। অথচ এই ইন্ডিয়াই মানুষ তাদের কাছে মূল্যহীন ছিল। একটা ইটের দালান, একটি দালানের মূল্য তাদের কাছে অনেক বেশি, অথচ মানুষের মূল্য তাদের ছিল না। বিগত 16 বছর আমরা দেখেছি, 16 বছরে আওয়ামী লীগ সরকার একচেটিয়া ভাবে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, মানুষের বেঁচে থাকার অধিকার পর্যন্ত নষ্ট করেছে, কথা বলার অধিকার নষ্ট করেছে। কথা বলার জন্য ফেসবুকে অ্যাঙ্কারিং করার জন্য মানুষ জেলে যাওয়া লাগছে, সেটা আমরা দেখেছি। ভার্সিটির একটা মেয়ে, সে শুধুমাত্র অ্যাঙ্কারিং করেছে, তার অ্যাঙ্কারিং এ অন্য একজন একটা খারাপ মন্তব্য করেছে, খারাপ বলতে সরকারের বিরুদ্ধে একটা মন্তব্য করেছে, সেই মন্তব্যের কারণে সেই মেয়েটা পর্যন্ত সে জেলে কাটানো লাগছে। অর্থাৎ তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। তার বিরুদ্ধে যখন আল্লামা মামুনুল হক কথা বলেছে, তখন সেই মামুনুল হকেরও গ্রেফতার হওয়া লাগছে। শেখ হাসিনা এবং ভারত, এই বিষয়ে শেখ হাসিনা ছিল একেবারে জিরো টলারেন্স, মানে এই বিষয়ে তিনি সহ্য করতেন না। বঙ্গবন্ধু বা শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ভারত এই বিষয়গুলি এতটাই কঠোর ছিলেন যে যখন মোদি বাংলাদেশে আসাকে কেন্দ্র করে বাংলাদেশে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, তখন যখন আল্লামা মামুনুল হক সেই বিষয়টা নিয়ে কথা বললেন বা আন্দোলন করলেন, বাইতুল মোকাররম গেলেন, এরপরেই আমরা দেখতে পেলাম মামুনুল হককে গ্রেফতার করলো এবং তাকে দীর্ঘ 3 বছরের মতো জেলে বন্দি করে রাখলো। সেখানে তাকে কি অমানবিক নির্যাতন করেছে আমরা দেখেছি। ডান্ডা বেড়ি পরিয়ে একজন বিদগ্ধ আলেম, বিশ্ব বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বে যার নাম যশ ছড়িয়ে পড়েছে, এমন একজন আলেমকে ডান্ডা বেড়ি পরিয়ে তারপরে কোর্টে হাজির করা হয়েছে। অথচ আমরা এখন দেখতেছি যে আওয়ামী লীগের যে গুন্ডা পান্ডা যাদেরকে ধরা হয়েছে, মন্ত্রী এমপি যাদেরকে ধরা হয়েছে, তাদেরকে একেবারে রাজার হালে কি সুন্দরভাবে তাদেরকে কোর্টে আনা হচ্ছে। নাই হাত করা, নাই ডান্ডা বেড়ি, নাই কোনো কিছু, একেবারে মানে দেদারসে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এই বেশি সুশীলতার কারণেই মূলত আমরা কয়েকদিন আগে দেখেছি যে একটা জায়গায় আসামি ছিনতাই করে নিয়ে গেছে। অর্থাৎ যেহেতু হাতে হাত করা ছিল না, স্বভাবতই হাত করা থাকলে কিন্তু তাকে ছিনতাই করে নেওয়াটা কষ্টসাধ্য ছিল। তো এই হাত করা না থাকার কারণে তার থেকে সেখান থেকে ছিনতাই করে নিয়ে গেছে। এই ঘটনাগুলি ঘটতেছে মূলত আমাদের অতি সুশীলগিরির কারণে। তো যেই কথাটা বলতেছিলাম যে শেখ হাসিনা বিগত 16 বছরে মূলত এই শেখ হাসিনা নিজের নামের কোনো সমস্যা বা কোনো প্রতিক্রিয়া তিনি এমনভাবে দেখাইতেন, বা তার বাপের নামের সাথে যদি কেউ কোনো বিরূপ মন্তব্য করতেন, সেই ক্ষেত্রেও তিনি বিরূপ মানে একেবারেই চরমপন্থী হয়ে যাইতেন। ঠিক তেমনি ভাবে ভারতের বিরুদ্ধে কেউ কিছু বললেও একই রকম ভাবে তিনি চরমপন্থী হয়ে যেতেন। এবং তিনি ভারতকে এত কিছু দিয়েছেন যেইগুলি তিনি স্পষ্ট বলেছেন যে আমি ভারতকে যা কিছু দিয়েছি তা সারা জীবন তারা মনে রাখবে। আর তারই ফলশ্রুতিতে এখন দেখতেছি আমরা বিগত 16 বছর যাদের মুখে কলুপাটা ছিল, যারা মানুষের মানবিক দিকগুলি নিয়ে একটা কথা পর্যন্ত বলেনি, আওয়ামী লীগকে কখনো একটা ধমক তো দেয়ই নেই, বরং তাদেরকে আদর আপ্যায়ন করেছে, সেই তারাই একটা দালান ভাঙার কারণে বিরূপ মন্তব্য করতেছে। এটা হচ্ছে একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে এই বিরূপ মন্তব্য বা তাদের সাথে যে আমাদের খারাপ সম্পর্ক, এটা কি খুব বেশি খারাপের দিকে যাবে? সেটা আমি বিশ্বাস করি না। কারণ গায়ে পড়ে ঝগড়া করার একটা মন মানসিকতা তাদের আছে, দেখতেছি। তাদের সাংবাদিকরা তাদের যেই দালাল মিডিয়াগুলি সেগুলি করতেছে, সেগুলি আমরা দেখতেছি। কিন্তু তার মানে এই নয়
যে তারা এই দালানকে কেন্দ্র করে, ধানমন্ডি 32কে কেন্দ্র করে তারা বিশাল কিছু করে ফেলতে পারবে। কেন করতে পারবে না? কারণ এই জায়গাটায় তাদের নিজস্ব বা তাদের দেশের কোনো স্বার্থ নেই। আর যখন তাদের এখানে কোনো স্বার্থ নেই, তখন তারা যদি বেশি ইনভলভ হয় এই বিষয়টার প্রতি, তখন আন্তর্জাতিকভাবে তারা একটা চাপে পড়ে যাবে। স্বভাবতই পারিবারিকভাবে মানুষের ভিতরে যখন কোনো গ্যাঞ্জাম হয়, তখন একটা পরিবারের দেখা যাচ্ছে ছেলে বাপে গ্যাঞ্জাম করতেছে, ওইখানে পাড়া প্রতিবেশী গিয়ে হয়তো তাদেরকে মিলিয়ে দিতে পারে বা দুজনকে দুইটা বকা দিয়ে শান্ত করতে পারে। কিন্তু যখন দেখা যায় যে চরমভাবে একজনের পক্ষে গিয়ে ইন্টারফেয়ার করতেছে, তখন কিন্তু আশেপাশে সকলে বোঝে যে এই লোকটা অন্য কোনো চক্রান্ত আছে এখানে, তিনি অন্য কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য এই কাজটা করতেছেন। তখন সবাই মিলে কিন্তু তার বিরুদ্ধে অবস্থান নেয়। যাই মিয়া, তুমি যেখানে আপোষ করবা, তুমি সেখানে তার বিরুদ্ধে এককভাবে অ্যাকশনে কেন যাচ্ছ, বা কেন তুমি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছো, এটাতে তোমার কোনো স্বার্থ নাই এখানে। ঠিক তেমনি ভাবে এই ধানমন্ডি 32 ভারতের কোনো সম্পদ না, এটা ভারতের কোনো স্বার্থ নাই, না রাজনৈতিক স্বার্থ না দেশের স্বার্থ। যদি এখানে সীমান্তবর্তী কোনো একটা বিষয় থাকতো, যেখানে ভারতের সাথে আমাদের একটি সীমান্ত চুক্তি ছিল, সেই চুক্তির ব্যত্যয় আমরা ঘটাতাম, তখন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা কথা বললে সেটা আন্তর্জাতিক মহলে হয়তো বা একটা ভিন্ন দাবি তুলতো। কিন্তু এই ধানমন্ডি 32কে কেন্দ্র করে তারা যতটুকু বলতেছে সেটাই বেশি বলতেছে, এর বেশি তারা আর কোনো কিছু বলতে পারবে না। এটা একেবারেই বাস্তবতা। এরপরে আমি যেই কথাটা বলবো, যে এখন ভারতকে যে এই যে বিভিন্ন ইস্যুতে তারা আমাদের বিষয় নিয়ে নাক গলাচ্ছে, এখন ভারতকে কি আমরা কোনোভাবেই সাহায্য করতে পারবো না? কোনোভাবেই তাদেরকে আমরা শান্ত করতে পারবো না? অবভিয়াসলি তাদেরকে শান্ত করার বেশ কিছু প্ল্যান অনেকেই দিয়েছেন। আমি যদি বিষয়গুলি এভাবে বলি, যে ভারতকে এখন আমরা বিষয়ে বার্তা দিতে পারি, এই যে ধানমন্ডি 32 ভাঙ্গা হয়েছে, এইটাকেই আমরা কাজে লাগাইতে পারি। এখন কিন্তু ইউনূস সাহেবের কোর্টে বল রয়েছে, ইউনূস সাহেব এইটা নিয়েই খেলতে পারবেন। কিভাবে খেলবেন? তিনি কিন্তু ভারতকে চাপ দিতে পারেন যে এই ধানমন্ডি 32 এগুলি জনগণ ভেঙেছে মূলত তোমার দেশে শেখ হাসিনা বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মানুষকে উস্কে দিচ্ছে, তার প্রত্যেকটা বয়ান, তার প্রত্যেকটা বক্তৃতা জনগণের বিপক্ষে যাওয়ার কারণে জনগণ কিন্তু সেগুলি ভালোভাবে নিচ্ছে না। অতএব তোমরা যদি তাকে চুপ করাইতে পারো তাহলে ভালো, যদি চুপ না করাও আর বাংলাদেশ পুনরায় অশান্ত হয়, তাহলে কিন্তু শেখ হাসিনা যদি পরবর্তী একটা বক্তৃতা দেয় তোমাদের দেশে থেকে, ওই একটা বক্তৃতার জন্য তোমাদের সাথে আমাদের একটা চুক্তি বাতিল হয়ে যাবে। সে যে কয়টা বক্তব্য দিবে তোমাদের সাথে আমরা গুনে গুনে সেই কয়টা চুক্তি বাতিল করব। আপনি করে দেখেন না, 1-2টা চুক্তি বাতিল করেন, তাদেরকে ডেকে নিয়ে বলেন তোমাদের সাথে এই চুক্তি আজকে থেকে বাতিল, ঘোষণা দিয়ে দেন যে তোমরা যদি আমাদের এই এতটুকু ভাবমূর্তি ঠিক না রাখতে পারো, এতটুকু সহানুভূতি তোমরা দেখাইতে না পারো, একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে, সেটা তোমরা তোয়াক্কা না করে তোমরা একজন মানুষের সাথে সম্পর্ক করতেছো পুরো রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তাহলে তোমাদের সাথে আমাদের এটাই ফাইনাল সিদ্ধান্ত যে তোমরা যদি শেখ হাসিনা তোমাদের কাছে এতটাই প্রিয় হয়ে থাকে, এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমরা বুঝবো বিগত 16 বছরে শেখ হাসিনা যেই ইগুলি করেছে, চুক্তিগুলি আমরা কিন্তু সব বাতিল করতে পারবো একসাথে। কারণ আমরা বুঝবো যে শেখ হাসিনা যেই চুক্তিগুলি করেছে সব অবৈধভাবে, তার খেয়াল খুশি মতো এবং দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে করেছে। বস্তুত তো তাই, দেশের স্বার্থ তিনি বিকিয়ে দিয়েছেনই, কিন্তু সেই বিষয়গুলি তাদেরকে খুব গুরুত্বের সাথে জোরালো ভাবে বলতে হবে। মিউ মিউ করে বলার সময় শেষ, এখন ইউনূস সাহেবের খেলার পালা। এখন দেখা যাবে সামনে ইউনূস সাহেব কিভাবে খেলতে পারেন। ইউনূস সাহেব যত ভালো খেলবেন আমাদের বেনিফিট তত বেশি আদায় করা সম্ভব। আপনি একটা চুক্তি বাতিল করেন, আপনি যে কোনো একটা চুক্তি ভারতের সাথে গুরুত্বপূর্ণ, আপনি সীমান্ত এলাকার চুক্তি বাতিল করে দেন, যে সীমান্ত এলাকায় তারা যে 50 গজের ভিতরে তারা তুলতে পারবে, এরকম একটা চুক্তি করেছিল, আমরা মানি না, এই চুক্তি বাতিল, আজ থেকে এই চুক্তি বাতিল, তোমরা করতে যাবা সেখানে আমাদের গোলাগুলি শুরু হয়ে যাবে, কোনোভাবে আমরা মানবো না। এভাবে যদি আপনারা একটা একটা করে চুক্তি বাতিল করতে পারেন, তাহলে ভারত কিন্তু এই বিষয়টা নিয়ে মাথা নাড়াবে। দ্বিতীয় বিষয়টা, ভারতকে অব্যাহতভাবে চাপের উপরে রাখতে হবে যে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। শেখ হাসিনা আমাদের দাগি আসামি, সে একজন খুনি, সে একজন একেবারেই মাফিয়া ডন, তাকে কোনোভাবেই তোমরা আশ্রয় দিতে পারো না। সে যেহেতু একজন মাফিয়া, সে এই 1-1.5 মাসের ভিতরে, 1-1.5 মাস না 36 দিনের ভিতরে 2000 উপরে মানুষকে, যেই মানুষটা খুন করতে পারে, যেই মানুষটার রক্ত দেখলে তার হৃদয় উদ্বেলিত হয়, আনন্দে উদ্বেলিত হয়, সেই লোকটাকে তোমরা ভারতে আশ্রয় দিয়েছো। ইভেন সেখান থেকে সে কথা বলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ করতেছে। এজন্য তোমরা দ্রুত আমাদেরকে কাছে তাদেরকে ফেরত দাও। আমরা যেমন এর আগে তাদের উলফা নেতা ছিল, কে ছিল একজন, তাকে আমরা ফেরত দিয়েছিলাম। আমরা কিন্তু সেই অব্যাহতভাবে চাপ দিতে পারি। হ্যাঁ, তারা বলতে পারে যে অনির্বাচিত সরকারের সাথে কোনো কাজ নাই, তোমাদের চুক্তির ভিতরে কোথায় লেখা আছে যে অনির্বাচিত সরকারের সাথে কোনো শর্ত তোমরা মানবা না? যদি তাই হয় তাহলে আমরা অনির্বাচিত সরকার, তোমাদের সাথে কোনো চুক্তি আমরা মানবো না, আমরা সব চুক্তি বাতিল করে দিব। তাহলে কি হবে? ওদিকে চীন কিন্তু তাদের উপরে এমনিই এখন একটু আক্রমণাত্মক আছে। আমরা যদি এদিক থেকে একটু
বাতি জ্বালাতে পারি, তাহলে কিন্তু দুই দিক থেকে তাদের আগুন ধরে যাবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। অতএব আমাদের ছোট ভেবে নিজেদেরকে গুটিয়ে নেওয়ার সুযোগ নেই। গ্লোবালি পৃথিবী এখন সবাই ছোট, সবাই বড়, যে যেভাবে খেলতে পারে। যদি আপনি ভালোভাবে খেলতে পারেন তাহলে আপনি ছোট হয়েও আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। আর যদি আপনি দুর্বল হন তাহলে অনেক বড় দেহ নিয়েও আপনি সামনে এগোতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। সর্বশেষ আমি যে বিষয়টা নিয়ে শেষ করব সেটা হচ্ছে ডেভিল হান্ট যে অপারেশন চলতেছে, গতকালকে শুরু হয়েছে। অর্থাৎ গাজীপুরে যখন আকমা মোজাম্মেল হকের বাড়িতে, তিনি একজন ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট প্রদানকারী, দুর্নীতিবাজ এবং একজন ধর্ষক। কারণ আমরা ইতিপূর্বে 2 দিন যাবতই দেখতেছি হুমায়ুন আহমেদের একটি বইতে স্পষ্ট লিখেছে যে তিনি একজন স্পষ্ট ধর্ষক, এবং এই ধর্ষণ মামলায় আসামি থেকে বাঁচার জন্য বা শাস্তি থেকে বাঁচার জন্য তিনি শেখ মুজিবের পায়ে ধরে তারপরে তিনি ক্ষমা নিয়েছিলেন। এমন একজন ধর্ষক চরিত্রের মানুষ, এমন একজন কুরুচিপূর্ণ মানুষ, এমন একজন টেরোরিস্ট এবং এমন একজন বদমাইশ যে চেতনা ব্যবসা করে, অর্থাৎ চেতনার সার্টিফিকেট বিক্রি করে এরপরে তিনি টাকা ইনকাম করেছেন। শত শত একর জমি তার নামে বিভিন্ন জায়গায় রেজিস্ট্রি পাচ্ছে, যে খবরগুলি আসতেছে। তো এমন একজন মানুষের বাড়িতে একটা নাটক সাজিয়ে, সেখানে সেই নাটককে কেন্দ্র করে আমরা কি অবস্থা দেখেছি, প্রায় 15 জন ছাত্র সেখানে আঘাতপ্রাপ্ত, এবং আঘাতটা কি মারাত্মক জখম প্রাপ্ত। একটা মানুষ, ডাকাতকে মানুষ মারলে অত বেঁধে রাখতে, আপনি সত্যিকারে যদি আমি মানলাম যে ছাত্র সেখানে ডাকাতি করতে গেছে, ছাত্র সবাই ফেরেস্তা না, ছাত্র সবাই ভালো না, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই বক্তব্যটা প্রযোজ্য। যেহেতু সকলেই তারা মানুষ মাত্রই ভুল হতে পারে তারা সেখানে সত্যিকারেই ডাকাতি করতে গেছে। আপনি বেঁধে রাখতেন, গেট তো লাগাইছিলেনই, তাহলে আপনি তাদেরকে মাথায় আঘাত করে, তাদেরকে রক্তাক্ত করে, তাদেরকে একেবারে মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়ার কি অর্থ? এটা অবশ্যই চক্রান্ত, এবং আপনারা চক্রান্ত করে পূর্ব পরিকল্পিতভাবে এই কাজটা করেছেন। এটা স্পষ্ট, এটা আর অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নেই। সেই ঘটনাকে কেন্দ্র করে যখন ছাত্র বিরোধী আন্দোলনে ডাক দিলেন এবং তারা একটি ঘোষণা দিলেন যে 24 ঘন্টার ভিতরে যদি তাদেরকে গ্রেফতার না করা হয় তাহলে এই সরকার এবং পুলিশের বিরুদ্ধে তাদের অবস্থান থাকবে। এরপরে আমরা দেখলাম দ্রুত গতিতে তারা একটা অপারেশনের নাম দিলেন, অপারেশন ডেভিল হান্ট, অর্থাৎ শয়তান ধরার অপারেশন। এই অপারেশন গাজীপুর সহ সারা বাংলাদেশে একযোগে চলবে। এই অপারেশনের বিষয়ে আমার ছোট্ট করে যদি একটু বলতে চাই যে অপারেশন প্রথমত কিভাবে আমরা সফল করতে পারি। প্রত্যেকটা অপারেশন আমরা দেখি, ইতিপূর্বে অনেক অপারেশন দেখেছি, কোন অপারেশন সফল হয়েছে, কোন অপারেশন একেবারে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন বর্তমান পরিস্থিতিতে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের পক্ষে খুব বেশি কাজ করছে না, বা সকলে সরকারের পক্ষে তাদের অবস্থান নেই, এই এখন এসে এমন একটা অপারেশন সাকসেসফুল করতে চাইলে আপনাকে কি কি করতে হবে? প্রথমেই আপনাকে এই অপারেশনের সাথে যাদেরকে পাঠাবেন তাদেরকে বেছে বেছে পাঠাতে হবে, পাইকারি ভাবে পাঠানো যাবে না। যাদের প্রতি আপনাদের বিন্দুমাত্র সন্দেহ আছে তাদেরকে বাদ রাখতে হবে। যারা খুব অ্যাক্টিভ, শুধু সন্দেহ না থাকলেই হবে না, দেখা যাচ্ছে এই লোকটা ভালো কিন্তু তিনি অ্যাক্টিভ না, তিনি কাজে উদ্যমী না, এমন লোক সেখানে পাঠানো যাবে না। অর্থাৎ স্পিরিটলি যে কাজ করতে পারবে এবং যিনি বিশ্বস্ত, এমন লোকদেরকে দিয়ে প্রয়োজনে বিগত 16 বছরের ফ্যাসিস্ট হাসিনার সময় যেই পুলিশ অফিসারদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে নতুন করে নিয়োগ দেন, তাদেরকে নিয়োগ দিয়ে তাদেরকে এই অপারেশনের বানান, মানে নেতৃত্ব তাদের হাতে দিয়ে দেন, তাহলে দেখবেন যে পুরা একেবারে ভিন্ন রূপ দেখতে পারবেন এই অপারেশনের। প্রথমত এখানে যাদেরকে পাঠাবেন তাদেরকে খুব সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে তারপরে তাদেরকে এখানে পাঠাবেন। 1 নাম্বার 2, এই অপারেশন যেহেতু ডেভিল হান্ট, তার মানে শয়তান ধরার অপারেশন। এই শয়তান যারা যারা আছে সেটা যে দলেরই থাক, প্রত্যেক শয়তানকেই ধরতে হবে। প্রথমত এই সময় এসে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, একটা বিশেষ মহল, বিশেষ শ্রেণী বা বিশেষ দল, তাদেরকে আমরা সকলেই জানি সেই দলে কারা আছে এবং সেই চক্রান্তকারী কারা। যেমন আমরা কয়েকদিন আগে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের এক দেখলাম, অডিও বার্তা দেখলাম, তিনি বলতেছিলেন যে ঢাকাবাসীকে তিনি শান্তিতে ঘুমাতে দিতে পারবেন না। এবং তার আরেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে তার নেতাকর্মীদেরকে সুসংগঠিত করেছেন, মানে ট্রেনিং দিয়ে একেবারে প্রস্তুত করেছেন, এবং অন্যান্য এলাকার নেতাকর্মীদেরকেও তিনি আহ্বান করেছেন প্রত্যেকে যেন তাদের আগের যেই সিস্টেম ছিল সিস্টেম চেঞ্জ করে নতুনভাবে তারা তাদের নেতাকর্মীদেরকে গড়ে তোলেন এবং একীভূত হয়ে তারা অপেক্ষা করেন কখন ডাক আসবে, ডাক আসলেই যেন তারা ঝাঁপিয়ে পড়েন এবং তারা ঢাকাবাসীকে শান্তিতে ঘুমাইতে দেবেন না, এই চক্রান্ত তারা করতেছেন। এভাবে কিন্তু বিভিন্ন কথা আমরা দেখতেছি, এক একজন এক এক রকম কথা বলতেছে। তো এইরকম ভাবে যারা মানুষকে হুমকি দিচ্ছে, ত্রাস সৃষ্টি করতে চাচ্ছে, একটা রাষ্ট্রকে হুমকি দিচ্ছে, যারা এখন অব্দি রাষ্ট্রের সরকারকে মানতেছে না তারা তো নিঃসন্দেহে বিদ্রোহী। তো যারা সরকারকে মানে না, যারা এখন অব্দি শেখ হাসিনাকে খুনিকে সরকার প্রধান মানতেছে,
বা খুনিকে এখনো প্রধানমন্ত্রী মানতেছে, তাদের অন্তত বাংলাদেশে থাকার কোনো অধিকারই নেই। ওদের খুঁজে খুঁজে এরকম সন্ত্রাসী কারা রয়েছে, এরকম আওয়ামী লীগের দালাল কারা রয়েছে, আওয়ামী লীগের এখনো অ্যাক্টিভ সদস্য কারা কারা রয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করা। আপনি ওই ইনিয়ে বিনিয়ে এদেরকে ছাড়বেন, ওকে ছাড়বেন, এরকম ছাড়তে সব চলে যাবে, আপনি পরে লাস্টে দেখবেন এক চুনা ফুটে আপনার পেয়েছেন, তা যেন না হয়। রাঘব বোয়াল সহ যে কোনো স্তরের যারা একটু অ্যাক্টিভনেস দেখাবে আওয়ামী লীগের সাথে, বা বর্তমান তো ডিজিটাল যুগ, ইয়ের মাধ্যমে ফোন ট্যাগ করে বা অন্যান্য আদার যে সফটওয়্যারগুলি চালাচ্ছে, প্রত্যেকটা সফটওয়্যার ট্যাগ করে কে কিভাবে কোথায় কি করতেছে, এই বিষয়গুলি একেবারে আপনাদের চোখের সামনে থাকতে হবে। এবং সেভাবে যদি তাদেরকে আপনারা আইনের আওতায় আনতে পারেন, গ্রেফতারের আওতায় আনতে পারেন, তাহলে আশা করা যায় কিছুটা সফলতা হবে। দ্বিতীয় যে বিষয়টা আসবে, এখানে শুধুমাত্র আওয়ামী লীগই টার্গেট থাকবে শুধু তা নয়, বরং এখানে দলমত নির্বিশেষে যারা সন্ত্রাসী, তাদের কোনো দল নেই, তাদের কোনো ধর্ম নেই, যারা সন্ত্রাসী, যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, যেহেতু এই অপারেশনটা সারা বাংলাদেশ ব্যাপী চলতেছে, অতএব পুরা বাংলাদেশ ব্যাপী এই বাহিনীগুলি যদি অ্যাক্টিভলি তারা কাজ করতে পারে এবং চাঁদাবাজি কোথায় কোথায় হচ্ছে এলাকা ভিত্তিক সেই তথ্যগুলি নিয়ে তাদেরকে ধরতে পারে, তাদেরকে আইনের আওতায় আনতে পারে, তাহলে দেখা যাবে যে দ্রুত দ্রব্যমূল্যের দাম কমে আসছে। চাউলের দাম বলেন, ডাউলের দাম বলেন, অন্যান্য যত আদার্স পণ্য আছে সবগুলি পণ্যের দাম কমে আসা সম্ভব। অতএব এই চাঁদাবাজিগুলি বন্ধ করতে হবে। সাথে আরো ছিনতাইকারী, খুন খারাপি, টুকটাক অনেক অপরাধ ঘটতেছে, ডাকাতি ঘটতেছে, এই বিষয়গুলিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে নাম ধরে ধরে প্রত্যেক এলাকায় কারা কারা কি অপরাধের সাথে জড়িত সেই তথ্য উপাত্ত নিয়ে তারপরে তাদের সেভাবে যদি আপনারা করতে সাজাতে পারেন এবং তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারেন, তাহলে আশা করা যায় আপনি 10 দিন করেন, 15 দিন করেন বা 1 মাস করেন, এই অপারেশন শেষ যখন করবেন আপনি বলতে পারবেন যে অপারেশন সাকসেস হয়েছে, অপারেশন সফল হয়েছে। আমরা চাই অপারেশন সফল হোক এবং এই অপারেশনের সফলের বিকল্প কিছু নাই। আমরা এই বাংলাদেশকে আর কখনো অরাজকতা করতে দিব না, কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে আর ফেরত আসতে দেব না। আওয়ামী লীগ কখনোই আর ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা আমরা করি না। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত তাদের বিচার কাজ না হবে এবং বিচার শেষ হওয়ার পরেও স্বাভাবিক আওয়ামী লীগরা যতদিন পর্যন্ত তারা অপরাধ স্বীকার না করে, তারা ক্ষমা না চাবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নেই। বাস এখানেই ফুল স্টপ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।